এত কিছু পাবো না এই চলো দেখো সবাই তোমরা লাস্ট ক্লাসে কি করতেছিলাম লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম হচ্ছে কি আমাদের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আমরা বলছিলাম যে আমাদের তড়িৎ বিশ্লেষণ কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে আমাদের সবল তড়িৎ বিশ্লেষ্য এবং একটা হচ্ছে আমাদের কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য তো সবল তড়িৎ বিশ্লেষ্য কারা যারা জলীয় দ্রবণে শতভাগ আয়নিত হয় আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা যারা জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় আচ্ছা এরপরে আমরা সবল তড়িৎ বিশ্লেষণের কিছু উদাহরণ দিলাম ঠিক আছে না কি কি যেমন আমাদের স্ট্রং অ্যাসিড বা সবল অ্যাসিড স্ট্রং বেস বা সবল ক্ষার এবং কি স্ট্রং সল্ট স্ট্রং অ্যাসিডের एग्जांपलগুলো কি কি ছিল বলো HCl H2SO4 এবং নাইট্রিক অ্যাসিড এটা ছিল আমাদের সবল অ্যাসিড আর সবল ক্ষার কারা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর সবল লবণের কিছু উদাহরণ ছিল আমাদের কি সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম নাইট্রেট সোডিয়াম সালফেট এখানে তুমি আরো একটা অ্যাড করতে পারো যেমন হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা তুমি লিখতে পারো আমি কি বলবো ঠিক আছে আচ্ছা এবার আসো আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষণের एग्जांपल কি কি ছিল দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার এবং দুর্বল লবণ তাহলে দুর্বল অ্যাসিড কারা অ্যাসিটিক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড হাইড্রোসায়ানিক অ্যাসিড HF H2CO4 অক্সালিক অ্যাসিড H2CO3 কার্বনিক অ্যাসিড H3PO4 ফসফরিক অ্যাসিড তারপরে আমাদের দুর্বল ক্ষারের উদাহরণ কি ছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তারপরে ছিল তোমার CH3NH2 এটাকে বলা হয় মিথাইল অ্যামিন কি বলা হয় এটাকে মিথাইল অ্যামিন তারপরে আছে কি CH3CH2NH2 এটাকে বলা হয় ইথাইল অ্যামিন তারপরে আছে কপার হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের কপার হাইড্রোক্সাইড হ্যাঁ কপার আচ্ছা এরপরে আমাদের ছিল কিছু উইক সল্ট যেমন ধরো সিলভার ক্লোরাইড সিলভার ফসফেট তারপর আছে কপার সালফাইড এবং নিকেল সালফাইড এগুলো ঠিক আছে ওকে সো এই एग्जांपलগুলো নিয়ে আমরা হচ্ছে যে রেগুলার বেসিসে কাজ করব এজন্য আমরা এগুলো একটু লিখে দিলাম আর আগে পেজে আসছে আচ্ছা এখন এগুলো আজকে আমাদের হচ্ছে যে মেইন পড়া না আমাদের মেইন পড়া হচ্ছে এখান থেকে শুরু হবে আজকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি প্রথম কনসেপ্ট যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে বিয়োজন মাত্রা তো বিয়োজন মাত্রাকে আমরা প্রকাশ করে থাকি কোন প্রতীক দিয়ে বিয়োজন মাত্রাকে আমরা প্রকাশ করে থাকি কোন প্রতীক দিয়ে বিয়োজন মাত্রাকে আমরা প্রকাশ করে থাকি আলফা প্রতীক দিয়ে প্রতীক আলফা প্রতীক দিয়ে হচ্ছে আমরা প্রকাশ করি আচ্ছা তো দেখো বিয়োজন মাত্রার কনসেপ্টটা কি বিয়োজন মাত্রার কনসেপ্ট হচ্ছে এক মোল বিক্রিয়ক হতে যত মোল বিক্রিয়ক বিয়োজিত হয় এক মোল বিক্রিয়ক হতে যত মোল বিক্রিয়ক বিয়োজিত হয় তাকে বলা হয় বিয়োজন মাত্রা তাহলে বিয়োজন মাত্রার কনসেপ্টটা দেখো বিয়োজন মাত্রার কনসেপ্টটা অলওয়েজ কয় মোলের জন্য প্রযোজ্য এক মোলের জন্য প্রযোজ্য বিয়োজন মাত্রার কনসেপ্টটা অলওয়েজ এক মোলের জন্য প্রযোজ্য মানে এক মোল বিক্রিয়ক থেকে যত মোল বিক্রিয়ক চলে যায় যত মোল বিক্রিয়ক কমে যায় তাকে কি বলা হয় বিয়োজন মাত্রা এবং বিয়োজন মাত্রাকে সাধারণত তোমার শতকরায় প্রকাশ করা হয়ে থাকে তো তুমি এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লিখতে পারবা দেখো ম্যাথমেটিক্যালি তুমি কিভাবে লিখবা পার্সেন্ট মানে শতকরা কি বিয়োজন মাত্রা সমান হচ্ছে তোমার লবে থাকবে যত মোল বিক্রিয়ক বিয়োজিত হয় আর হরে থাকবে বিক্রিয়কের আদি মোল সংখ্যা লবে থাকবে যত মোল বিক্রিয়ক বিয়োজিত হয় আর নিচে কি থাকবে বিক্রিয়কের আদি মোল সংখ্যা ইনটু কত হবে 100
পার্সেন্ট ইনটু কত হবে 100%, তাহলে এটা হবে আমাদের বিয়োজন মাত্রা বের করার ফর্মুলা। বাট বেসিক আইডিয়াটা কি? বেসিক হচ্ছে এক মোল বিক্রিয়ক থেকে যা যাবে, এক মোল বিক্রিয়ক থেকে যা যাবে তাকে আমরা কি বলবো? বিয়োজন মাত্রা। সিম্পল হিসাব। তাহলে একটু খাতায় লিখে দাও। এসি থাকবে এক্সিট বড় বড় সব এই বড় জায়গাটা খুলে দাও, জায়গাটা খুলে দাও। আচ্ছা তাহলে কথা শোনো, হ্যাঁ বলো তো কথা শোনো। কি বললাম ভাইয়া? বিয়োজন মাত্রার কনসেপ্ট কি? এক মোল বিক্রিয়ক থেকে যত মোল বিক্রিয়ক বিয়োজিত হয় তাকে কি বলা হয়? বিয়োজন মাত্রা। एग्जांपल দিই, যেমন মনে করো তোমার কাছে এক মোল একটা বিক্রিয়ক আছে, এক মোল বিক্রিয়ক থেকে মনে করো 0.2 মোল বিক্রিয়ক বিয়োজিত হয়ে গেল। কত মোল? 0.2। তাহলে বিয়োজন মাত্রা হবে 20%। কত পার্সেন্ট? 20%। যেমন আমি যদি বলি এক মোল বিক্রিয়ক থেকে 0.3 মোল বিক্রিয়ক কমে গেছে, তাহলে বিয়োজন মাত্রা কত পার্সেন্ট? 30%। যদি আমি বলি এক মোল বিক্রিয়ক থেকে 0.4 মোল বিক্রিয়ক বিয়োজিত হয়েছে, তাহলে বিয়োজন মাত্রা কত? 40%। কথাটা বুঝতে পারছো? কত পার্সেন্ট? 40%। আচ্ছা ওকে। তাহলে বিয়োজন মাত্রা কিভাবে বের করে? উপরে কি থাকবে? যত মোল বিক্রিয়ক বিয়োজিত হয়, আর নিচে কি থাকবে? বিক্রিয়কের আদি মোল সংখ্যা ইনটু কত হবে? 100%। এটা হবে আমাদের বিয়োজন মাত্রা। এই কোন জিনিস পড়ছি ভাই, চুপ থাকো। আচ্ছা তাহলে এদের তুমি মাথা রাখবে, তাহলে তুমি খালি মাথা রাখবে এটা যে এক মোল বিক্রিয়ক থেকে যা যাবে সেটা হবে তোমার কি? বিয়োজন মাত্রা। সিম্পল, এদের তুমি মাথা রাখবে। আচ্ছা এবার আমাদের আজকে যেটা মেইন পড়াশোনা, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কি? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ড হচ্ছে একজন বিজ্ঞানী নাম, হ্যাঁ, পুরো একটা বিখ্যাত সূত্র আছে লঘুকরণ সূত্র, বা এটাকে বলা হয় অসওয়াল্ডস ডাইলিউশন ল। অসওয়াল্ড কি? ডাইলিউশন ল। ওকে আচ্ছা এই লটা দেখো শুধুমাত্র দুর্বল তড়িৎ বিশ্লেষণের জন্য প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য? দুর্বল তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দুর্বল তড়িৎ বিশ্লেষণ কি? এটা তো চিনি না। সোজা জিনিস,
দুর্বল তড়িৎ বিশ্লেষণ হচ্ছে তিনটা জিনিস, দুর্বল অ্যাসিড, কি শুনো, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, দুর্বল লবণ। দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, দুর্বল লবণ, এই তিনটা সাবস্টেন্সকে আমরা দুর্বল তড়িৎ বিশ্লেষণ ক্যাটাগরিতে রাখবো। আমরা মূলত এই চ্যাপ্টারে বেশি ফোকাস করব হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের উপরে। দুর্বল লবণ নিয়ে পড়াশোনা আমরা অলরেডি দ্রাব্যতা গুণফলে পড়ে আসছি, ঠিক আছে? দ্রাব্যতা গুণফল পড়ছি না, ওগুলো সব দুর্বল লবণের পড়াশোনা ছিল। আমরা এখানে কাজ করব দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার। আচ্ছা, প্রথমে আমরা আজকে যে টাইপটা ডিসকাস করব সেটা হচ্ছে, এখানে দেখো এই টাইপ 1, এটা টাইপ ভিত্তিক ভাবে আমরা পড়ব। ঠিক আছে, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, এবার দেখো সবার প্রথমে আমরা করব, মনোযোগ দাও, দুর্বল। এই দেখো দুর্বল, দেখো দুর্বল, দুর্বল মোনোপ্রোটিক, শব্দগুলো মনোযোগ দিয়ে শুনো, মোনোপ্রোটিক, দুর্বল মোনোপ্রোটিক অ্যাসিড। দেখো এটা দুর্বল মোনোপ্রোটিক অ্যাসিড। আচ্ছা, এটা তো ভাইয়া বুঝছি দুর্বল অ্যাসিড, এটা নিয়ে কোনো সমস্যা নাই, মানে মোনোপ্রোটিক আবার কি লাগাইলেন এখানে, কি একটা লেজ লাগাইলেন? দেখো মোনো মানে ওয়ান, মোনো মানে ওয়ান, প্রোটিক শব্দটা আসছে প্রোটন থেকে, থেকে প্রোটন থেকে। হোয়াট ইজ এ প্রোটন? H plus is called proton in chemistry. এই রোজা পড়া না, রোজা পড়া না, শনিবার থেকে এসে দেখো H plus is called proton in chemistry. তাহলে প্রোটন কাকে বলে? H plus কে হচ্ছে যে প্রোটন বলে ডাকে, ঠিক আছে, ইন কেমিস্ট্রি। তাহলে যখনই তুমি প্রোটিক শব্দটা শুনবা, প্রোটন শব্দটা শুনবা, তোমার মাথার মধ্যে চলে আসতে হবে ভাই এখানে H plus নিয়ে কথাবার্তা হচ্ছে। তাহলে মোনোপ্রোটিক অ্যাসিড মিন্স যেই অ্যাসিড একটা H plus দেয় তাকে কি বলা হয়? মোনোপ্রোটিক অ্যাসিড। এখন তো ভাই একটা সবল অ্যাসিডও একটা H plus দিতে পারে, আবার একটা দুর্বল অ্যাসিডও কি একটা H plus দিতে পারে, বাট আমরা এখানে কাজ করব কাকে নিয়ে? দুর্বল অ্যাসিড নিয়ে আমাদের পড়াশোনা হবে, ঠিক আছে? মেইন ফোকাসটা থাকবে দুর্বলের উপরে। তাহলে দুর্বল মোনোপ্রোটিক অ্যাসিডের কনসেপ্টটা কি? এমন একটা দুর্বল অ্যাসিড, এমন একটা দুর্বল অ্যাসিড যে কয়টা H plus দেয় পানিতে? কয়টা H plus দেয় পানিতে? একটা H plus দেয়। কয়টা H plus দেয়? একটা H plus দেয়। সিমিলারলি যদি আমি বলি দুর্বল ডাইপ্রোটিক অ্যাসিড, এটা মানে কি হবে বলো? একটা দুর্বল অ্যাসিড যে পানিতে যাওয়া মাত্রই কয়টা H plus দিবে? দুইটা H plus দিবে। যদি আমি বলি দুর্বল ট্রাইপ্রোটিক অ্যাসিড, তাহলে এমন একটা দুর্বল অ্যাসিড যে পানিতে গিয়ে কয়টা H plus দিবে? তিনটা। তো সাধারণত ট্রাইপ্রোটিকের বেলায় আমরা ট্রাই শব্দটা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি পলিপ্রোটিক ব্যবহার করি। কি ব্যবহার করি? পলি। পলি মানে অনেক, পলি মানে কি অনেক, মানে যেই অ্যাসিডগুলা, যে দুর্বল অ্যাসিডগুলা একাধিক H plus দিতে পারে, মানে দুইয়ের চেয়ে বেশি H plus দিতে পারে, তাদেরকে আমরা কি ধরনের অ্যাসিড বলে ডাকি? পলিপ্রোটিক। তাহলে শব্দগুলোর সাথে পরিচিত হতে হবে, এই শব্দগুলো তোমরা বইতে গেলে পাবা। পলিপ্রোটিক, মোনোপ্রোটিক, ডাইপ্রোটিক। কথা ক্লিয়ার কিনা? চলো তাহলে আমরা এমন একটা एग्जांपल নিয়ে আমরা এখন কাজ করব যে কয়টা H plus দিবে ইন অ্যাকুয়াস সলিউশন? একটা। দেন আমরা মাল্টিপল H plus এর কেসগুলোতে ধীরে ধীরে যাব, আগে এটা বুঝতে হবে। শোনো, তাহলে আমরা एग्जांपल হিসেবে কাকে নিব? আমরা एग्जांपल হিসেবে নিব এটাকে। দেখো সবাই মনোযোগ দিয়ে দেখো, ধরে নিলাম HCOOH। মনে রাখবা দুর্বলের ক্ষেত্রে অলওয়েজ উভমুখী চিহ্ন ব্যবহার করতে হবে। আবারও বলে দিচ্ছি, দুর্বলের ক্ষেত্রে অলওয়েজ কি উভমুখী তীর চিহ্ন ব্যবহার করবা, আর সবলের ক্ষেত্রে তুমি অলওয়েজ একমুখী তীর চিহ্ন কি ব্যবহার করবা। আচ্ছা, তাহলে বলো এই যৌগটা পানিতে গিয়ে কি কি আয়ন প্রদান করবে? মনোযোগ দিয়ে শুনো, কি আয়ন প্রদান করবে? HCOO- আর কি বলো? H plus। তাহলে কয়টা H plus দিছে? একটা H plus, একটা H plus। আচ্ছা, এবার এখানে আমরা দুইটা সিনারিও চিন্তা করব। একটা হচ্ছে ভাই T = 0, আর একটা হচ্ছে T =
সাম্যাবস্থা, সাম্যাবস্থা। সাম্যাবস্থা। ওকে, আচ্ছা t = 0 কি? t = 0 হচ্ছে এই দুর্বল অ্যাসিডের বিয়োজনের পূর্বের অবস্থা। বিয়োজনের কি অবস্থা? পূর্বের অবস্থা, মানে এখনো অ্যাসিডটা আয়নিত হয় নাই, বিয়োজিত হয় নাই। এটা হচ্ছে t = 0। আর t = সাম্যাবস্থা মানে কি? এই দুর্বল অ্যাসিডটা কিন্তু সামান্য পরিমাণে আয়নিত হয়ে কি এটা কোথায় পৌঁছে যাবে? সাম্যাবস্থায় পৌঁছে যাবে। কারণ আমরা সবাই জানি দুর্বল অ্যাসিড কখনোই শতভাগ আয়নিত হবে না। মানে আমি যতগুলা অ্যাসিডের অণু নিব সবগুলো অণু কখনোই আয়নে বিভক্ত হবে না, ঠিক আছে? তাহলে কিছু অণু অআয়নিত বা অবিয়োজিত অবস্থায় থাকবে, এবং সেই অবিয়োজিত অবস্থা এবং বিয়োজিত অবস্থার মধ্যে সর্বদা একটা গতিশীল সাম্যাবস্থা বজায় থাকবে। যে সাম্যাবস্থার নাম আমরা কি দিচ্ছি? আয়নিক সাম্যাবস্থা। আচ্ছা, এখন মনে করো বিয়োজনের পূর্বে মানে t = 0 তে এই অ্যাসিডের ঘনমাত্রা ছিল ভাই c, তাহলে ঘনমাত্রাকে কি দিয়ে লিখবা? কি দিয়ে লিখবা? c। আচ্ছা, এবার ঘনমাত্রা কিভাবে বের করে শিখে নাও। ঘনমাত্রা বের করে হচ্ছে মোল সংখ্যাকে লিটার এককে, দেখো মোল সংখ্যাকে লিটার এককে আয়তন দ্বারা ভাগ দিলে কি পাওয়া যায়? ঘনমাত্রা পাওয়া। যদি ঘনমাত্রা ভাই ডাইরেক্টলি দেওয়া থাকে তাহলে কোনো ঝামেলা নাই, বাট যদি ঘনমাত্রা দেওয়া না থাকে আগে ঘনমাত্রা এই সূত্র দিয়ে কি বের করে নেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, অনেক সময় দেখো মোল সংখ্যাও ডাইরেক্টলি গিভেন থাকে না, কি দেওয়া থাকে? ভর দেওয়া থাকে। কি দেওয়া থাকে? এই অ্যাসিডের ভর দেওয়া থাকে। ভর দেওয়া থাকলে তুমি কি করবা? জাস্ট একটা বাড়তি লাইন লিখতে হবে। তোমরা সবাই এটা জানো যে ভাই মোল সংখ্যা কেমনে বের করে? ভরকে কি দিয়ে ভাগ? ভরকে আণবিক ভর দিয়ে ভাগ। ভর দেওয়া থাকলে এটা ইউজ করবা। ভরকে কি দিয়ে ভাগ? অ্যাসিডের আণবিক ভর দিয়ে ভাগ করে আগে n বের করা লাগবে। ওই n কে লিটার এককে আয়তন দিয়ে ভাগ দিয়ে কি বের করা লাগবে? c। কথাটা বুঝতে পারছো? এই কাজগুলো তোমাদের করা লাগবে মাঝে মাঝে। কারণ অনেক সময় ডাইরেক্ট কনসেন্ট্রেশন দেওয়া থাকে না, দেওয়া থাকলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা বলো, বিয়োজনের শুরুতে HC কি ছিল? এটার পরিমাণ কত? 0। এটার অ্যামাউন্ট 0। H প্লাস কত? কত বলো? 0। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন আমরা ধরে নেই, দেখো আমরা ধরি, এখানে লিখতেছি আমি, ধরি আমার এখানে যে দুর্বল অ্যাসিডটা আছে এই দুর্বল অ্যাসিডটার যে বিয়োজন মাত্রা এটা হচ্ছে আলফা। কত বলো? তাহলে বিয়োজন মাত্রায় কত ধরবা? এই বিয়োজন মাত্রায় কত ধরবা? আলফা। আলফা এই অংশ, এই চ্যাপ্টারে। এবার দেখো আলফার কনসেপ্ট কি ছিল? এক মোল থেকে যতটুকু বিয়োজিত হয় তাকে কি বলে? আলফা। তাহলে 1 থেকে কতটুকু যাবে? 1 থেকে কতটুকু যাবে? আলফা যাবে। 1 থেকে কতটুকু যাবে? আলফা যাবে। তাহলে বলো তো 2 থেকে কত যাবে? 2 আলফা। 3 থেকে কত যাবে? 3 আলফা। 4 থেকে যাবে কত? 4 আলফা। 5 থেকে যাবে কত? 5 আলফা। দ্যাট মিন্স সি থেকে কত যাওয়া উচিত? সি আলফা। সি থেকে কত যাওয়া উচিত? সি আলফা। আমি কি লিখতে পারবো? সাম্যাবস্থায় সি থেকে কত চলে গেল? সি আলফা। সি আলফা। ঠিক আছে? সি আলফা। বলো তো HC এ কত আসবে? সি আলফা আসবে। কেন? দেখো দেখো এইখানে দেখো, এইখানে স্টয়কিওমেট্রি কি? এইখানে 1, এইখানে 1 সংখ্যা, এখানেও কত? 1, এখানেও কত? 1। এই সংখ্যাগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো 1 থেকে 1 পাচ্ছি, 1 থেকে 1 পাচ্ছি, এর মানে কি? যা যাবে তাই আসবে, যা যাবে তাই আসবে। যদি এখানে 2 থাকতো তাহলে এখানে 2 সি আলফা হইতো। যদি এখানে 3 থাকতো তাহলে কি 3 সি আলফা হইতো। যদি এখানে 4 থাকতো এখানে কি 4 সি আলফা হইতো। কথাটা বুঝতে পারছো? এটা স্টয়কিওমেট্রি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলো তো, বলো সাদিয়া বলো H প্লাস এর ঘনমাত্রা কত পাবো? সি আলফা। ঠিক আছে? বুঝছি? বুঝছি সাম্যাবস্থা আমানগুলো কিভাবে লিখলাম? তাহলে ভাই প্রাথমিক ঘনমাত্রা ধরলাম কত? সি। সি। তাহলে
আলফা যায়, যদি এসিড এর বিয়োজন মাত্রা আলফা হয় তাহলে 1 থেকে আলফা গেলে সি থেকে কত যাবে? সি আলফা। তাহলে HC ডাবল ও মাইনাস ও আসবে সি আলফা, H প্লাস কত আসবে? সি আলফা। আচ্ছা ওকে, তাহলে বলো এই যে অবস্থা, এটা কি অবস্থা বলো? এটা হচ্ছে সাম্যাবস্থা। এটা কি অবস্থা? সাম্যাবস্থা। এটা কি অবস্থা? সাম্যাবস্থা। আমরা কাজ করব সাম্যাবস্থার পরিমাণ নিয়ে। প্রাথমিক কি আছে এটা আমার দেখার বিষয় না, সাম্যাবস্থায় কাহিনী কি হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা এবার মনোযোগ দিয়ে শোনো। এখন আমরা এই সাম্যাবস্থার জন্য একটা ইকুয়েশন লিখব। সবাই লিখো, লিখো এসিডের, এই দেখো এসিডের 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 বিয়োজন ধ্রুবক, এসিডের বিয়োজন ধ্রুবক, এসিডের বিয়োজন ধ্রুবক কি? এটা এসিডের বিয়োজন ধ্রুবক। আমাকে একটা জিনিস বলো তো, যে কোনো ধ্রুবককে কি দিয়ে লেখে? এই যে কোনো ধ্রুবককে কি দিয়ে লেখে? কে। যেহেতু একটা এসিড এই জন্য কে এর নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে একটা ছোট হাতের এ লিখবো। এ মিন্স এসিড, এ মিন্স এসিড। তাহলে এসিডের বিয়োজন ধ্রুবককে প্রকাশ করা হয় কে এ দিয়ে, কে এ দিয়ে। এবার এসিডের বিয়োজন ধ্রুবক লেখার নিয়ম কি? দেখো নিয়ম শিখে নাও। এটা ভগ্নাংশ দিবা তুমি এইভাবে, দেওয়ার পর অলওয়েজ দেখো অলওয়েজ প্রোডাক্ট গুলা উপরে থাকবে, প্রোডাক্ট গুলা কই থাকবে? উপরে থাকবে, বিক্রিয়ক গুলা কই থাকবে? নিচে। প্রোডাক্ট উপরে, প্রোডাক্ট উপরে, প্রোডাক্ট উপরে, বিক্রিয়ক কই থাকবে? নিচে। আচ্ছা বলো প্রোডাক্টে কে কে আছে? বলো প্রোডাক্টে কি আছে? প্রোডাক্টে কি আছে বলো? HC ডাবল মাইনাস। এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবা কেন? কারণ থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝায়। থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায় কেমিস্ট্রিতে? ঘনমাত্রা বোঝায়। তাহলে কোনো কিছুকে থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখা থাকলে বুঝবো এটা দিয়ে কি বোঝাচ্ছে? ঘনমাত্রা বোঝাচ্ছে। ইনটু কি লিখবা? H প্লাস এর ঘনমাত্রা। কিন্তু কি লিখবা? H প্লাস এর ঘনমাত্রা। তাহলে প্রোডাক্টের ঘনমাত্রাগুলো উপরে থাকবে এবং এগুলো গুণাকারে থাকবে, এগুলো গুণাকারে থাকবে। আর বিক্রিয়কে কে আছে বলো? HC ডাবল H আছে। বিক্রিয়কে কি আছে? HC ডাবল H। তাহলে দেখো HC ডাবল H কি? এটা হচ্ছে অ্যাসিডের অবিয়োজিত অবস্থা। দিস ইজ কল্ড অ্যাসিডের অবিয়োজিত অবস্থা। আর HC ডাবল মাইনাস আর H প্লাস কি? অ্যাসিডের বিয়োজিত অবস্থা। অ্যাসিডের কি অবস্থা? বিয়োজিত অবস্থা। আচ্ছা এবার নেক্সট লাইন। এবার দেখো HC ডাবল মাইনাস এর নিচে তুমি কত লিখছো? সি আলফা লিখছো না? বসায় দাও সি আলফা। H প্লাস এর নিচে কত লিখছো? সি আলফা। বসায় দাও, বসায় দাও। আর HC ডাবল H এর ঘনমাত্রা তুমি কত লিখছো? সি মাইনাস সি আলফা। এটা সি কমন নেওয়া যায় না এখান থেকে? পারি কমন নিতে পারি? এটা সি কমন নেই। হ্যাঁ সাইড দিস কথা তুমি ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি ভাই, বুঝলি তো? সি একটা কমন নিতে কি লেখা যায়? সি ইনটু 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা। এবার বলো তো নেক্সট লাইনে কি লেখা যায় এখান থেকে? কে এ ইজ ইকুয়াল টু, দেখো একটা সি কাটা যায় না? একটা সি কাটা যায়, একটা সি কাটা যায়, কি থাকে? আলফা স্কয়ার কি বলো? সি নিচে কি লেখা যায়? 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা। ঠিক আছে 1 মাইনাস আবার একটু বুঝাই দিলে শুরু থেকে এটা দেখো কে লেখার নিয়ম হচ্ছে যে কোনো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক লেখার নিয়ম হচ্ছে, যে জেনারেল নিয়মটা শিখে নাও। নিয়ম হচ্ছে ডান পাশে যা থাকবে এগুলো থাকবে উপরে, ডান পাশে যা থাকবে এগুলো থাকবে কোথায়? উপরে। আর বাম পাশে যা থাকবে সেগুলো থাকবে কোথায়? নিচে, নিচে। আর থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? ঘনমাত্রা বোঝায়। এখন তুমি এখানে দেখো ঘনমাত্রা কি লিখছিলা? সি আলফা লিখছিলা, প্লাস বসাই সি আলফা। এখানে তুমি সি মাইনাস কি লিখছিলা? সি আলফা। ওকে এদের উপায় বুঝছি। এখন আসো, এখন আসো। এখন যদি এরকমটা হয়, দেখো যদি এরকমটা হয়, এই আলফার যে মান দেখো, আলফার যে মান এটা যদি
এই দেখো এদিকে ফোকাস করো, এদিকে ফোকাস করো। যদি ইন কেস আলফার মানটা 0.05 থেকে কি হয় ছোট ছোট হয়। আচ্ছা সাইড বলতো 0.05 কে যদি শতকরায় প্রকাশ করি কত পার্সেন্ট আসবে চিন্তা করে বলো কত পার্সেন্ট? ভেরি গুড 5%। কত পার্সেন্ট? 5%। তার মানে যদি দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রাটা কত পার্সেন্টের চেয়ে কম হয় 5%-এর চেয়ে কি হয় কম হয় সেক্ষেত্রে আমরা এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করতে পারি। কি অ্যাপ্রক্সিমেশন? আমরা বলতে পারি যে আমাদের যে 1 মাইনাস আলফাটা আছে, দেখো আলফার মান যদি লেটস সে হয় 0.001, তো ওইটাকে যদি আমি 1 থেকে মাইনাস করি তো আলটিমেটলি কি হবে? বিয়োগফল যেটা আমি পাবো এটা আলটিমেটলি 1 এরই প্রায় সমান হবে না, মানে 1 এর কাছাকাছি হবে না, 1 এর কিন্তু কাছাকাছি হবে। তার মানে আলফার মানটা যদি অনেক ছোট হয় সেক্ষেত্রে 1 মাইনাস আলফা বের করার কোনো লজিক নেই। মানে 1 মাইনাস আলফাটা অ্যাকচুয়ালি কার কাছাকাছি হবে? 1 এর কাছাকাছি হবে, কারণ আলফার মানটা খুবই কি ছোট। তাহলে আলফার মানটা যদি যথেষ্ট ছোট হয় সেক্ষেত্রে 1 মাইনাস আলফাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি কি লিখতে পারি? 1 ই লিখতে পারি। আলফা বিয়োগ করা যা কথা বিয়োগ না করাও কি একই কথা। শোনো এই অ্যাপ্রক্সিমেশন সবসময় করা যাবে না। এই অ্যাপ্রক্সিমেশন কখন করা যাবে? যখন আলফার মান কি 0.05 এর চেয়ে কি হবে ছোট হবে, তখন সবসময় করা যাবে। আচ্ছা তবে জেনারেলি তোমাদের বইতে যে ম্যাথগুলি দেওয়া আছে প্রায় প্রত্যেকটা ম্যাথই কিন্তু তারা এই অ্যাপ্রক্সিমেশনটা ধরে অঙ্ক করছে, ঠিক আছে? টেনশন নেই। তাহলে দেখো আমরা 1 মাইনাস আলফাকে কি লিখতে পারি বলো? 1 লিখতে পারি অ্যাপ্রক্সিমেশন করার পর। তাহলে কে এ সমান কত আসবে বলো? সূত্রটা কি আসবে বলো? সূত্রটা কি দেব? সুন্দর একটা ফর্মুলা, ইজি একটা ফর্মুলা। কে এ সমান কি আলফা স্কয়ার সি। এটাকে বলবো, এইটাই তোমার মুখস্থ রাখতে হবে। কে এ সমান আলফা স্কয়ার সি, আলফা স্কয়ার সি। এখানে কে কি বলো? কে এর পরিচয় কি? কে হচ্ছে অ্যাসিডের কি বিয়োজন ধ্রুবক। কে হচ্ছে কি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আলফা কি বলো? আলফার পরিচয় কি? আলফা হচ্ছে অ্যাসিডের দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা। আচ্ছা সি কি বলে? সায়েম সি বলো। সি কি? সি হচ্ছে অ্যাসিডের কি প্রাথমিক ঘনমাত্রা। আচ্ছা বিয়োজন মাত্রার কোনো একক নাই। প্রশ্ন হচ্ছে কেন? এইখানে সূত্রের মধ্যে লুকায়িত আছে উপরেও মোল সংখ্যা নিচেও মোল সংখ্যা, নিচেও মোল সংখ্যা, এজন্য কোনো একক নাই। বিয়োজন মাত্রা কিভাবে দেওয়া থাকবে? দেখো বিয়োজন মাত্রা এক্সামে কিভাবে দেওয়া থাকবে? এইভাবে পার্সেন্টেজ। ধরো তোমাকে বলবে বিয়োজন মাত্রা কত পার্সেন্ট? 5%। আচ্ছা বলো যদি 5% হয় তাহলে আলফা কত? 0 পয়েন্ট কত? 0.05। যদি আমাকে দেয় বিয়োজন মাত্রা 10% তাহলে আলফা কত? 0.1। বুঝছো? তো জেনারেলি জিনিসগুলো শতকরা দেওয়া থাকে। শতকরা বলবে যে অমুক অ্যাসিড জলীয় দ্রবণে 20% আয়নিত হয়, এভাবে বলা থাকে, ঠিক আছে? সেটা তুমি আলফা বের করতে পারবে না, ঠিক আছে? ওকে। আচ্ছা আর প্রাথমিক যে ঘনমাত্রাটা এটা অলওয়েজ ডিরেক্টলি যদি দেওয়া থাকে তাহলে তো সমস্যা নেই, আর যদি ডিরেক্টলি দেওয়া না থাকে এই n/b থেকে কি বের করে নেওয়া লাগবে। আচ্ছা ক্লিয়ার ভাই? শুধু ক্লিয়ার, ইজি ফর্মুলা। সূত্রটা কি বলো? সবাই মুখস্থ করে বলছো সেটা। k সমান আলফা স্কয়ার সি। আমরা বলছি k কি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আলফা কি অ্যাসিডের বিয়োজন মাত্রা, আর সি হচ্ছে অ্যাসিডের প্রাথমিক ঘনমাত্রা। আচ্ছা এবার আসো পরের অংশে। দেখো আমরা পাইলাম কে এ সমান আলফা স্কয়ার সি। এই বলো সাইন এর কি লেখা যাবে? আলফা স্কয়ার সমান কি লেখা যাবে বলো? আলফা স্কয়ার সমান কি লেখা যাবে? সি বাই কে। কে এ বাই কি
বলো সি, কে এ বাই কি সি। তাহলে বলো আলফা কে কি লেখা যাবে? এই আলফা কে কি লেখা যাবে? স্কয়ার রুট অফ এই, এইটা তোমার কাজের ইকুয়েশন, এইটা তোমার কাজের ইকুয়েশন, ঠিক আছে? আলফা সমান কি রুট ওভার কে বাই সি, রুট ওভার কে বাই সি। এবার শুনো, এবার শুনো, আমাদের যে কে আছে, দেখো কে সম্পর্কিত কথাবার্তা, এই কে এ এটা শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হলে চেঞ্জ হবে, যেটা কি তাপমাত্রা। কি এটা? টেম্পারেচার ডিপেন্ডেন্ট। যতক্ষণ না পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন না হচ্ছে, মনোযোগ দিয়ে শুনো, যতক্ষণ না পর্যন্ত তাপমাত্রা পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কে পরিবর্তন হবে না, কে পরিবর্তন হবে না। এবং সুখবর হচ্ছে তোমরা এমন কোনো কোশ্চেন পাবাও না যেখানে তাপমাত্রা চেঞ্জ হবে। তাহলে কে এ লিখো, লিখে রাখো, শুধুমাত্র 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 তাপমাত্রা চেঞ্জ করলে চেঞ্জ হবে। খুবই ভাইটাল একটা ইনফরমেশন। কারণে যতক্ষণ পর্যন্ত টেম্পারেচার চেঞ্জ না হচ্ছে, বিক্রিয়া মিক্সচারে যা কিছু হয়ে যাক না কেন, বিক্রিয়কের ঘনমাত্রা কমুক বাড়ুক যাই হোক না কেন, এই কে এর ভ্যালু চেঞ্জ হবে। এটা অলওয়েজ কনস্ট্যান্ট, এটা অলওয়েজ কি কনস্ট্যান্ট, অলওয়েজ কনস্ট্যান্ট, দিস উইল নট চেঞ্জ, এটা কখনোই চেঞ্জ হবে না। ওকে, এবার এটা তোমরা বুঝলাম। তাহলে আমাকে বলো তো, যদি কে এ এটাকে আমি একটা কনস্ট্যান্ট বিবেচনা করি, এটা তো কনস্ট্যান্ট কি, তাহলে আলফার সাথে সি এর রিলেশনটা কেমন আসতেছে বলো দেখি। আলফার সাথে এটা হচ্ছে আমাদের আলফা, এই হচ্ছে আমাদের প্রপোর্শনাল সাইন, এভাবে লিখলাম ছোট করে 1 আপন কি বলতো রুট সি। আলফার সাথে সি এর রিলেশনটা কেমন হবে? তাহলে আমরা কি বলতে পারি, নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় কোন দুর্বল মনোপ্রোটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা ওই অ্যাসিডের প্রাথমিক ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। বলা যাবে ভাবে খাতার মধ্যে সুন্দর করে লিখো, স্টেটমেন্টটা খাতার মধ্যে সুন্দর করে লিখো, লিখো খাতার মধ্যে লিখো, নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় কোন দুর্বল, কোন দুর্বল, কোন দুর্বল মনোপ্রোটিক, আবার বলতেছি এটা শুধুমাত্র মনোপ্রোটিক অ্যাপ্লিকেবল, আবার বলছি এটা কি মনোপ্রোটিক অ্যাপ্লিকেবল, মনোপ্রোটিক না হলে এটা ইউজফুল জিরো পাবা, কথাটা বুঝতে পারছো? অনলি মনোপ্রোটিক অ্যাপ্লিকেবল। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় কোন দুর্বল মনোপ্রোটিক অ্যাসিডের, কোন দুর্বল মনোপ্রোটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা, অ্যাসিডের বিয়োজন মাত্রা, অ্যাসিডের বিয়োজন মাত্রা, অ্যাসিডের বিয়োজন মাত্রা, অ্যাসিডের বিয়োজন মাত্রা ওই অ্যাসিডের, ওই অ্যাসিডের, ওই অ্যাসিডের, ওই অ্যাসিডের প্রাথমিক ঘনমাত্রার, প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, প্রাথমিক ভুল করছি তো, প্রাথমিক ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, জঘন্য ভুল করছিলাম, প্রাথমিক ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, প্রাথমিক ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, প্রাথমিক ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, প্রাথমিক ঘনমাত্রার বর্গমূলের, বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, এই হচ্ছে আমাদের আলফার সাথে সি এর রিলেশন, ঠিক আছে? সি রিলেশন। এবার শোনো, এবার মনোযোগ দিয়ে শোনো, এবার দেখো তুমি H+ এর ঘনমাত্রা কিছুক্ষণ
যখন আমি কত লিখছিলাম আমাকে বলো দেখি, এই বলো H প্লাস এর ঘনমাত্রা তুমি কত লিখছিলা কিছুক্ষণ আগে? C আলফা না? তাহলে এই যে মিথানোয়িক অ্যাসিড আছে এটা জলীয় দ্রবণে, H প্লাস আয়নের ঘনমাত্রা কত পাওয়া যাবে? C আলফা। কি পাওয়া যাবে? C আলফা। তাহলে তুমি যে আলফা জানো, আলফা কোন সমীকরণ থেকে বের করা যাবে? যদি Ka জানা থাকে, C জানা থাকে, যদি Ka জানা থাকে, C জানা থাকে, তাহলে এই সূত্র থেকে কি নির্ণয় করা যাবে? আলফা নির্ণয় করা যাবে। দেন C আলফা ইকুয়েশন থেকে কি নির্ণয় করা যাবে? H প্লাস এর ঘনমাত্রা নির্ণয় করা যাবে। ওকে, আচ্ছা এবার দেখো তুমি একটা কাজ করতে পারো, আলফার জায়গায় লিখতে পারো এই রুট ওভার Ka/C লেখা যায়, এই তারপর লেখা যায় এটা। আচ্ছা এবার দেখো এখানে যে C আছে, এই C কে কি লেখা যায়? রুট C ইনটু রুট C। কি লেখা যায়? রুট C ইনটু কি? রুট C লেখা যায়। C কি লেখা যায়? রুট C ইনটু রুট C। আর এখানে কি আছে? রুট ওভার Ka/C। দেখো তো একটা রুট C কাটা যায় না? একটা রুট C, নিচে একটা রুট C, এখানে রুট C, তাহলে একটা রুট C কাটা, কি থাকে বলো আমাকে? কি থাকে? রুট ওভার Ka ইনটু C, এটা থাকে না? রুট ওভার Ka ইনটু C। এই এটা হচ্ছে আমাদের H প্লাস এর ঘনমাত্রা নির্ণয়ের বিকল্প ফর্মুলা। এগুলো ভাই মুখস্থ করবে, যেগুলো ভাই আমি বক্স দিচ্ছি এগুলো মনে রাখা ফরজ, ঠিক আছে? যেগুলো বক্স দিচ্ছি এগুলো মনে রাখা ফরজ। এর ডিটেইলস ডেরিভেশন তোমার লাগবে না, প্রতিবেদন আমি তোমাকে দেখাবো, প্রতিবেদন তোমার লাগবে না। দিন শেষে তুমি প্রতিবেদন বুঝবা, দিন শেষে ফাইনাল ফর্মুলাটাই কি তোমাকে মুখস্থ রাখতে হবে। সো দেখো তুমি H প্লাস এর ঘনমাত্রা তাহলে দুই ভাবে বের করতে পারো। প্রথমে তুমি এখান থেকে আলফা বের করে তারপরে C আলফা দিয়ে বের করতে পারো, অথবা তুমি ডিরেক্টলি এটা ইউজ করো। আমি রিকমেন্ডেশন করব এটা তুমি ডিরেক্টলি ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। রুট ওভার K ইনটু C, ঠিক আছে? রুট ওভার K ইনটু C। আচ্ছা ওকে, এই হচ্ছে আমরা বুঝে গেলাম। এবার দেখো এই যে আমরা পড়তেছি কি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এটাকে লঘুকরণ সূত্র কেন বলে? লঘুকরণ সূত্র কেন বলে? এটা কারণটা তোকে এক্সপ্লেইন করি। দেখো C কেমনে বের করে? এই C কেমনে বের করে? m/v লিটার। এই দেখো এই ফোকাস করে দিয়ে C কেমনে বের করে? n/v লিটার। তাহলে মোল সংখ্যাকে লিটার এককে আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? C পাওয়া যায়, এটা আমরা জানি। দেখো যদি তুমি আয়তন বাড়ায় দাও, এই দেখো যদি তুমি আয়তন বাড়ায় দাও, আয়তন বাড়ানো মানে কি? দ্রবণকে লঘু করা। আয়তন বাড়ানো মানে কি? দ্রবণকে কি করা? লঘু করা। তাহলে আয়তন বাড়ানো মানে লঘুকরণ, আচ্ছা দেখো যদি আয়তন বাড়ায় দেই, বলতো C কি হবে? C কমবে না বলো? আয়তন বাড়ায় দিলে C কমে যাবে, তাহলে C কমে গেল। এই দেখো আয়তন বাড়াইলে C কমে, এবার এইখান থেকে দেখে বলো তো C কমলে আলফার কি অবস্থা হবে? আলফা বাড়বে কি কমবে? আলফা বাড়বে। তাহলে আয়তন বাড়াই দিলাম মানে আমি দ্রবণকে লঘু করলাম, C কমে গেল, আর C কমে গেলে আলফা বাইরে যাবে, মানে অ্যাসিডের বিয়োজন মাত্রা বেড়ে যাবে, তার মানে আলফা বাড়বে। এটা হচ্ছে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে ভাইয়া আপনি যদি কোনো একটা অ্যাসিডের দ্রবণের আয়তন বাড়ায় দেন, একটা দুর্বল অ্যাসিডের দ্রবণের আয়তন বাড়ায় দিতে পারেন, তাহলে দ্রবণকে যদি লঘু করে ফেলেন তাহলে অ্যাসিডের বিয়োজন মাত্রা কি পাবে? বৃদ্ধি পাবে। মানে অ্যাসিডটা যদি আগে 10% আয়নিত হইতো, এখন অ্যাসিডটা হয়তো বা 12 থেকে 13% কি হবে? আয়নিত। কথা বুঝছো? আয়নিত। লিখো, সব খাতায় লিখো, খুব ইম্পর্টেন্ট। এই জন্য এই সূত্রটাকে কি বলে? অসওয়াল্ডের কি সূত্র? লঘুকরণ সূত্র। এই যে দ্রবণকে লঘু করলে যে বিয়োজন মাত্রা বাড়ে। আপওয়ার্ড
চিহ্ন মানে বাড়তেছে, ডাউনওয়ার্ডের চিহ্ন মানে কি কমতেছে। চলো ক্লিয়ার এটা ক্লিয়ার বুঝছি। এবার আসো, এবার কে নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। এটা আমাদের মেইন খেলাটা হলো কে নিয়ে। দেখো লিখো দুর্বল অ্যাসিডের দুর্বল অ্যাসিডের দুর্বল অ্যাসিডের শক্তিমত্তা is proportional to Ka। কি বললাম দেখো, দুর্বল অ্যাসিডের শক্তিমত্তা is proportional to Ka। তাহলে Ka যত বড় হবে, Ka যত বড় হবে, Ka যত বড় হবে, Ka যত বড় হবে, দুর্বল অ্যাসিডের স্ট্রেংথ তত বেশি হবে। আচ্ছা, একটা অ্যাসিডের স্ট্রেংথ বলতে কি বোঝায়? অ্যাসিডের শক্তিমত্তা মানে কোনো একটা অ্যাসিড যত সহজে H+ দিতে পারে সে তত শক্তিশালী। কোনো একটা অ্যাসিড যত বেশি H+ দিতে পারে সেটা তো কি শক্তিশালী। তাহলে অ্যাসিডের স্ট্রেংথ বলতে ডিপেন্ড করে H+ দেওয়ার উপর। বুঝতে পারছো? ওকে, আচ্ছা এইবার আমরা একটা জিনিস ডিফাইন করব। দেখো pKa, এই দেখো নতুন একটা জিনিস তুমি প্রায় দেখবে এখন। pKa মানে কি? পাওয়ার অফ K, পাওয়ার অফ pKa। তো pKa কে কিভাবে লেখা দেখো, pK সমান হচ্ছে নেগেটিভ লগ Ka। pKa মানে কি? চিল্লাচ্ছ তোমাদের জুতার কোনো অস্তিত্ব থাকে কিনা সন্দেহ আছে। জুতা মুতা নিয়ে চলবে। জুতা খুঁজে পাও কিনা আমার সন্দেহ লাগছে। ভাই ফোন ফাজলা সিস্টেম নিয়ে চলে দেখো তাহলে pKa মানে কি? পাওয়ার অফ Ka। এটাকে ম্যাথমেটিক্যালি লেখার নিয়ম কি? ম্যাথমেটিক্যালি লেখার নিয়ম হচ্ছে pK = log Ka। ওকে, log Ka। কত ভিত্তিক লগ? এটা 10 ভিত্তিক লগ। কত ভিত্তিক লগ? 10 ভিত্তিক লগ। আচ্ছা এবার লক্ষ্য করো, Ka যত বাড়বে, Ka যত বাড়বে pK তত কমবে। কেন বলো তো? এখানে মাইনাস আছে, তাহলে Ka যত বাড়বে pKa তত কমবে, pKa তত কমবে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি দুর্বল অ্যাসিডের শক্তিমত্তা is proportional to 1/pK। আচ্ছা দেখো এই চারটি জিনিস মাথায় রাখবে। দেখো তাহলে কি বললাম? দুর্বল অ্যাসিডের শক্তিমত্তা is proportional to Ka। তার মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যত বেশি হবে অ্যাসিড তত বেশি কি হবে? শক্তিশালী হবে। আর pKa সমান কি বলো? তোমরা বুঝতে করে ফেলো, আমাদের লাগবে pKa সমান হচ্ছে -log Ka। তাহলে Ka যত বাড়বে pKa তত কি কমবে।
তাহলে আমরা বলতে পারি pKa যত কম দুর্বল অ্যাসিডের শক্তি মানে তত কি বেশি। কথা বুঝছো? pKa যত কম দুর্বল অ্যাসিডের শক্তি মানে তত বেশি। ওকে, আচ্ছা সো এই পয়েন্টগুলো মাথায় রাখো। সো আমরা আজকে তো দুর্বল অ্যাসিড দিয়ে বললাম, আজকে তো মনোপ্রোটিক করছি, আগামী ক্লাসে ডাইপ্রোটিক পলিপ্রোটিক এগুলো করব। ঠিক আছে, টাইম চেঞ্জ করবেন। শনিবার থেকে ক্লাস দুটায়, শনিবার থেকে ক্লাস দুটায়, শনিবার থেকে ক্লাস দুটায়। ঠিক আছে,